সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো প্রিপ্রিন্ট সার্ভার নিয়ে, বিশেষ করে বায়ো আর্কাইভ এবং ম্যাড আর্কাইভ, এই দুইটা প্রিপ্রিন্ট সার্ভার নিয়ে কথা বলবো। প্রথমে দেখাচ্ছি আমি বায়ো আর্কাইভ। লেখা আছে দ্য প্রিপ্রিন্ট সার্ভার ফর বায়োলজি। প্রথমে বোঝার চেষ্টা করি প্রিপ্রিন্ট সার্ভারটা কি। প্রিপ্রিন্ট সার্ভার হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার গবেষণার ডেটা বা রিসার্চ পেপার এটা আপনি ওখানে দ্রুত পাবলিশ করতে পারবেন উইদাউট এনি পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ কি? আপনি যখন কোনো একটা জার্নালে কোনো একটা পেপার পাবলিশ করতে যাবেন, তখন ওই জার্নালের এডিটররা আপনার পেপারটাকে বাইরের 2 বা 3 বা 4 জন সায়েন্টিস্টের কাছে পাঠাবেন। ওনারা আপনার পেপারটা পড়বেন, ক্রিটিক্যালি ইভালুয়েট করবেন এবং কিছু কমেন্ট করবেন। সেগুলা আপনাকে আবার ফেরত পাঠানো হবে। আপনি ওই কমেন্টগুলো অ্যাড্রেস করে আবার সাবমিট করবেন। দেন জার্নাল যদি মনে করে যে আপনি ফিডব্যাকগুলা বা এক্সটার্নাল সায়েন্টিস্টের যে কমেন্টগুলো সেগুলো অ্যাড্রেস করছেন এবং পেপারটা পাবলিকেশন ওয়ার্থি, তখন ওই জার্নাল আপনার পেপারটা অ্যাকসেপ্ট করবে এবং পাবলিশ করবে। তো এটা হচ্ছে পিয়ার রিভিউ। তো জার্নালের সাথে এসব অথেন্টিক ফর্মাল জার্নালের সাথে প্রিপ্রিন্ট সার্ভারের পার্থক্য হচ্ছে আপনার এখানে সেই পিয়ার রিভিউটা হবে না। এখানে একটু অল্প একটা স্ক্রিনিং হবে, যেখানে হচ্ছে আপনি এটা যে কমপ্লিটলি ভোগাস না সেটা একটু দেখবে। দেখার পরে যদি মনে করে যে না এটা ঠিক আছে, তখন এটা দ্রুত কয়েকদিনের মধ্যে এটা পাবলিশ করে দেবে। তো এখানে মূল তফাৎটা হচ্ছে প্রিপ্রিন্ট সার্ভার কিন্তু কোনো জার্নাল না, পিয়ার রিভিউড জার্নাল না। এবং মূল পার্থক্য হচ্ছে এটার সাথে জার্নালের মূল পার্থক্য হচ্ছে প্রিপ্রিন্ট সার্ভারে কোনো পিয়ার রিভিউ হবে না। এখন এই যে বায়ো আর্কাইভ, এটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের জন্য একটা প্রিপ্রিন্ট সার্ভার, খুব যথেষ্ট পপুলার আর কি এটা। তো এখানে আপনি আপনার বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োমেডিক্যাল সায়েন্সের যেসব এরিয়া সেগুলার পেপার আপনি এখানে পাবলিশ করবেন। সেখানে যেমন এখানে লিস্ট আছে পুরা, যেমন হতে পারে এটা বায়োইনফরমেটিক্স, ক্যান্সার বায়োলজি, সেল বায়োলজি, ফিজিওলজি, জুলজি, নিউরোসায়েন্স, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, এরকম অনেকগুলো ফিল্ড এখানে আছে। দেখতে পাচ্ছেন যে ওভারঅল এগুলো হচ্ছে কি বায়োলজি বা বায়োমেডিক্যাল সায়েন্সের টপিক। তো সেটার জন্য সবচেয়ে বহুল প্রচলিত যেটা প্রিপ্রিন্ট সার্ভার সেটা হচ্ছে বায়ো আর্কাইভ, এবং এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে bioarchive.org। আপনি এই ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। এরপরে আসেন ম্যাড আর্কাইভ নিয়ে। এখানে লেখা আছে দেখেন দ্য প্রিপ্রিন্ট সার্ভার ফর হেলথ সায়েন্সেস। অর্থাৎ আম, এটা অনেকটা মেডিকেল বা ক্লিনিক্যাল যেসব রিসার্চ, পাবলিক হেলথ, এপিডেমিওলজি, ক্লিনিক্যাল ট্রায়াল, এই ধরনের রিসার্চগুলা এখানে পাবলিশ করা হয় এবং এটাও একটা প্রিপ্রিন্ট সার্ভার। তো আহ, আমি আবার আগের ইয়াতে ব্যাক করি। এখন কথা হচ্ছে এটা যদি পিয়ার রিভিউড না হয়, এটা যদি কোনো জার্নাল না হয়, আপনি আপনার গবেষণাপত্র কেন এরকম প্রিপ্রিন্ট সার্ভারে পাবলিশ করবেন? উত্তরটা হচ্ছে আমি আসলে এক্সাম্পল দিয়ে বলি কেন আমি এটা পাবলিশ করার পক্ষে। এইটা হচ্ছে আমার একটা প্রিপ্রিন্ট, জাস্ট 3 দিন আগে এটা পাবলিশ হচ্ছে এই বায়ো আর্কাইভে। আমি এটা সাবমিট করছিলাম, সাবমিট করার 2 দিনের মধ্যে ওরা স্ক্রিনিং করে যখন দেখলো যে এটা ঠিক আছে, তখন ওরা এটা পাবলিশ করে দিছে। এখানে এই টাইটেলটা পরে নেবেন আপনি। এখানে মেইন জিনিসটা হচ্ছে আমরা একটা স্পাইনোসেরেবেলার অ্যাটাক্সিয়া নামে একটা ডিজিজ আছে, যেটা হচ্ছে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড এখানে এফেক্ট করে, ওদের মুভমেন্টের সমস্যা হয়। তো আমরা জেব্রাফিশ নামে এক ধরনের ফিশ আছে যেগুলো ল্যাবরেটরিতে ইউজ করা হয় ডিজিজ মডেলিং এর জন্য। তো সেই জেব্রাফিশ গুলো ইউজ করে আমরা ওখানে ওই ওই ডিজিজের যে রেলিভেন্ট জিন সেগুলোকে ইনঅ্যাক্টিভেট করে দিছি। ইনঅ্যাক্টিভেট করে দেখলাম যে ওখানে কি কি পাওয়া যায়, বোথ অ্যাট তাদের খুব আর্লি স্টেজ, অর্থাৎ তাদের বয়স যখন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম, এবং হচ্ছে ওই ফিশগুলো যখন বড় হয়, অ্যাডাল্ট হয়, তখন তাদের কি সমস্যা হয় সেগুলো আমরা দেখছি এবং কিছু ভালো ফাইন্ডিংস আমরা পাইছি এখানে। তো সেটা আমরা এখানে যখন প্রজেক্টটা যখন শেষ হয়েছে, পেপারটা লিখছে এবং এখানে সাবমিট করে দিচ্ছে, পাবলিশ করে দিচ্ছে দ্রুত। কেন করলাম? কারণ হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এবং আমরাই আমাদের ল্যাবটায় প্রথম এই মডেলগুলো তৈরি করছে। অর্থাৎ এর আগে ওয়ার্ল্ডে কেউ এই পার্টিকুলার জিনগুলো নক আউট করে
জেব্রাফিশে এই মডেলটা তৈরি করে নাই, মাউসে আছে কিন্তু জেব্রাফিশে মডেলটা তৈরি করে নাই। তো আমরা ফার্স্ট করছি, আমরা এত কাজ করছি এবং এটা আমি দ্রুত জানাই দিতে চাই রিসার্চ কমিউনিটিতে, যেন আমার মেইন ফাইন্ডিংসটা কি জানতে পারে। এখন এখানে এটা দিয়ে দিলাম। এখন আমি আহ, যেটা করতেছি এই মুহূর্তে সেটা হচ্ছে এটা আমি এবার জার্নালেও সাবমিট করতেছি, অর্থাৎ যেখানে পিয়ার রিভিউ হবে, এডিটোরিয়াল রিভিউ হবে, ওভারঅল সবকিছু যখন সুন্দর করে ফরম্যাটিং হবে, এই ফর্মাল ওয়ে অফ পাবলিকেশন যেটা, সেখানে আমি আবার বিভিন্ন জার্নালে ট্রাই করতে থাকবো। আমি প্রথমে একটা জার্নাল দিলাম, দিলে যে হয়ে যাবে তা না, ওখান থেকে রিভিউর পরে রিজেকশন হতে পারে অথবা ইমিডিয়েটলি রিজেক্ট করে দিতে পারে, তারপর আমি নেক্সট জার্নাল যাবো, এরকম করে আমার একটা লিস্ট আছে, ওখানে 5-6টা জার্নাল আছে, আমি প্রথমে এটা ওয়ান বাই ওয়ান ট্রাই করতে থাকবো। এবং চিন্তা করেন আমি যখন এসব জার্নালগুলো একটা পর একটা ট্রাই করতে থাকবো, ইট উইল টেক টাইম, তাই না? প্রত্যেকটা জার্নালে কিছু কিছু টাইম খাবে। যে প্রথম জার্নালে যদি এটা হয়ে যায় তাহলে তো ভালো, কিন্তু সম্ভাবনা কম, এবং সেটা আস্তে আস্তে আমি একদম টপ জার্নাল থেকে শুরু করে আস্তে আস্তে নিচে নামতে থাকবো। তো এই যে একটা প্রসেস, সেটাতে অনেক টাইম কনজিউমিং ব্যাপার। এবং হচ্ছে ধরেন ট্রাই করতে করতে কোন একটা জার্নাল বললো যে ওকে, আমরা এটা মনে হচ্ছে এটা সুন্দর একটা কাজ এবং আমাদের জার্নালের সাথে ফিট হয়, আমরা এটা রিভিউতে পাঠাচ্ছি, অর্থাৎ আমরা এক্সটার্নাল যে সায়েন্টিস্ট ওনাদের 3-4জনের কাছে পাঠাবো, পাঠিয়ে ওনারা কি বলে দেখি। তো এই যে এটা করবে, এবং ওই রিভিউয়াররা কিন্তু আবার টাইম নেবে, ওনাদের 1 মাস 2 মাস যতদিন 3 মাস যতদিন লাগে আর কি এটা পড়ার পরে ওনার সবার কমেন্টগুলো আমার কাছে পাঠাবে। এরপরে ওখানে অনেক কমেন্ট থাকতে পারে, হচ্ছে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যাবে বা একটু এদিক ওদিক করে মডিফাই করা যাবে বা রিঅ্যানালাইসিস করা যাবে। আবার কিছু এমন কমেন্ট হতে পারে যে নতুন এক্সপেরিমেন্ট করতে বলতে পারে, তো সেটা করতে হলে তো আমার আবার অনেক সময় লাগবে, এমনকি বছরও লেগে যেতে পারে, তাই না? তো আমি যদি এরকম ওয়েট করতে থাকি, আমি জানি না আমার পেপারটা আসলে কোন একটা অথেন্টিক জার্নালের, পিয়ার রিভিউড জার্নালে কখন পাবলিশ করতে পারবো আমি। সেটা হতে পারে এই বছরই হতে পারে, সেটা হতে পারে আরো 2 বছরও সময় লাগতে পারে, আমি জানি না। কিন্তু কিন্তু আমি তো ততদিন অপেক্ষা করতে চাই না। আমি আমার যে মেইন ফাইন্ডিংস এখন পর্যন্ত যেটা আছে সেটা আমি জানাই দিতে চাই সায়েন্টিফিক কমিউনিটিতে। তো এইটা র্যাপিড যে আমি ডিসেমিনেট করতে চাচ্ছি, সেটার একটা ওয়ে হচ্ছে এরকম প্রিপ্রিন্টে পাবলিশ করে দেয়া। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা বললাম যে এই রিসার্চটা, এই ধরনের মডেলটা আমরাই প্রথম ক্রিয়েট করছি আমাদের ল্যাবে, তো এটা একটা 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 ক্রেডিটেরও কিন্তু ব্যাপার স্যাপার আছে, এবং আম, যে আমি ফার্স্ট করছি এরকম একটা রেকর্ডের ব্যাপার স্যাপার আছে। আমি চাই যে সেটা লিটারেচারে বা সায়েন্টিফিক কমিউনিটিতে এটা একটা রেকর্ড হয়ে থাক যে আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, বা আমি বলতে এখানে আমাদের ল্যাব বা আমাদের রিসার্চ টিমের কথা বলতে যাচ্ছি। তো উই আর দ্য ফার্স্ট ওয়ান টু জেনারেট দিস মডেলস। এটা কেন ইম্পর্টেন্ট? এই যে বললাম একটু আগে, এই পেপারটা যখন আমি এখন বিভিন্ন জার্নালে আস্তে আস্তে ট্রাই করতে থাকবো ওয়ান বাই ওয়ান, তখন এটা কত সময় লাগবে আমি জানি না। ইন দ্য মিন টাইম লেটস সে আমার আরেকজন কলিগ আছে, সেটা ধরেন সে ল্যাপটপ হতে পারে হচ্ছে অন্য একটা দেশে, আমরা ধরেন একজন আরেকজনকে ভাবে চিনি না, ওনার নিজের মতো করে দেখা যাচ্ছে যে এরকম একটা রিসার্চ ওনাদের মতো করে করতেছে, সিমিলার অ্যাপ্রোচ, দেখা যাচ্ছে ওনারাও এই জিনগুলো সামহাও ইন্টারেস্টেড, এবং নক আউট করে এই ধরনের ডিজিজ, মানে এই ধরনের স্টাডি করার চেষ্টা করতেছেন, এবং ধরেন করলেন ওনারা আমার পরে শুরু করলেন, এবং সামহাও ধরেন ওনার ম্যান পাওয়ার আছে, ওনার অনেক বেশি মানুষজন আছে, বা যেভাবে হোক উনি আগে শেষ করতে পারছে, এবং লাকিলি দেখা যাচ্ছে উনি আগে পাবলিশ করে ফেলতে পারছে। তো কিন্তু দেখেন, আহ, আমি তো সেক্ষেত্রে আনলাকি, তাই না, যে আমি আগে থেকে শুরু করছি, আগে মোটামুটি শেষ করছি, কিন্তু জার্নালের কারণে, জার্নালের রিভিউ প্রসেসের কারণে আমি আটকে আছি, এবং ইন দ্য মিন টাইম আরেকজন আমার পরে শুরু করে আগে শেষ করে পাবলিশ করে ফেললো। তাহলে ক্রেডিটটা কিন্তু মানে হচ্ছে প্রথম কে করছে ওই হিসেবে কিন্তু ওনার দিকে চলে যায়, তাই না? কিন্তু সেটা তো আমি একটা সিস্টেমেটিক ফেলিওরের মধ্যে পড়ে গেছি, তাই না? কিন্তু আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। তাহলে সেই ক্রেডিটটা, সেটা ক্লেম করার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে এরকম একটা প্রিপ্রিন্টে যদি আপনি পাবলিশ করে দেন, তখন হয় কি, এটা একটা কিন্তু পার্মানেন্ট রেকর্ড, এটা আপনার রিসার্চটা এখানে পার্মানেন্ট রেকর্ড হয়ে থাকলো। এবং এখানে দেখেন এই যে এখানে কিন্তু একটা ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার বা একটা ওয়েব অ্যাড্রেস বা লিংক আছে, যেটা হচ্ছে এই পেপারের জন্য এটা পার্মানেন্ট, এটা সারা জীবন থাকবে। তো আম, এটার মাধ্যমে আপনি একটা অথরিটি ক্লেম করতেছেন যে আপনি প্রথম করছেন এটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা জিনিস, একটা বললাম কি র্যাপিড আপনি রিসার্চ ডিসেমিনেশন করতেছেন, আর একটা হচ্ছে আপনি অথরিটি ক্লেম করতেছেন, যদি এটা আপনার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, ইউ শুড ডু ইট। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে, এখন যেহেতু এটা পাবলিকলি অ্যাভেলেবল, আপনি চাইলে আমার এই পেপারটা পড়তে পারেন, পড়ে
আম, এটাতে যদি মনে করেন যে এখানে আপনার কিছু কোয়েশ্চেন আছে, তখন কিন্তু আপনি আমাকে এটা এখানে কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমাকে ইমেল করতে পারবেন। তো তার মানে হচ্ছে এটা যখন রেলিভেন্ট কমিউনিটিতে মানুষজন যখন পড়বে, তখন ওনারা এটা সম্পর্কে, আর এটা একটা রিভিউ হয়ে যেতে পারে কিন্তু এরকম। এবং যদি ওনারা মনে করেন যে এখানে এই কারেকশন গুলো দরকার, ওনারা সেই ফিডব্যাকটা আমাকে দিতে পারেন। তার মানে এটা আপনি জার্নালে পাবলিশ হওয়ার আগে আপনি এখানে যদি কোনো ইমপ্রুভমেন্ট করতে চান, বা কোনো ক্রিটিক্যাল এরর থাকে যেটা আপনি হয়তো মিস্টেক করছেন, বা হয়তো আম, আপনি বুঝতে পারেন নাই, তো সেগুলো কারেকশনের সুযোগ আছে যদি এরকম ফিডব্যাক পান আর কি। তাহলে এটা আরেকটা বেনিফিট, ঠিক আছে। এরপরে আসা যাক। আমি তো বললাম যে এটা কোনো জার্নাল না, এটা প্রিপ্রিন্ট সার্ভার, ইটস ডিফারেন্ট দ্যান জার্নাল। জার্নাল হচ্ছে পিয়ার রিভিউড, এটা পিয়ার রিভিউড না। এখন প্রশ্ন হচ্ছে, জার্নালে যখন আপনি সাবমিট করতে যান, তখন জার্নালে একটা ক্রাইটেরিয়া থাকে যে এর আগে এই পেপারটা অন্য কোথাও কোনো জার্নালে পাবলিকেশন যদি হয়ে থাকে, তাহলে এখানে করা যাবে না। এমনকি এটা যদি অন্য কোনো জার্নালে রিভিশনের পর্যায়েও থাকে, তাহলে কিন্তু আপনি সেকেন্ড জার্নালে পাবলিশ সাবমিট করতে পারবেন না। ওয়ান বাই ওয়ান আগাইতে হয়। আপনি একটা জার্নালে সাবমিট করলেন, হয় ওখানে অ্যাকসেপ্ট হবে, না হয় রিজেক্ট হবে, এরকম একটা ফাইনাল ডিসিশনের পরে যদি এটা রিজেকশন হয়, দেন ইউ ক্যান গো টু দ্য নেক্সট জার্নাল। এর আগে কিন্তু আপনি পারবেন না। প্রশ্ন হচ্ছে, আমি যখন এরকম প্রিপ্রিন্ট সার্ভারে যখন আমার পেপারটা পাবলিশ করব, তখন আমি জার্নালে সাবমিট করলে কোনো সমস্যা হবে কিনা, এরপরে জার্নাল বলবে কিনা যে তোমার এটা তো অলরেডি অ্যাভেলেবল, হোয়াই আর ইউ সাবমিটিং ইট টু টু আস? উত্তর হচ্ছে না। বরং বর্তমান সময়ে অধিকাংশ জার্নালই বলে যে, আম, আহ, বরং এনকারেজ করে যে ইউ শুড ডু ইট। মানে হচ্ছে আপনার যে কারেন্ট যে প্রিলিমিনারি এখন যে অবস্থায় আছে, সেটা ওই অবস্থায় প্রিপ্রিন্ট সার্ভারে পাবলিশ করে দেন। আহ, এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন এটা তো প্রিপ্রিন্ট বললাম যে এটা একটা পার্মানেন্ট রেকর্ড, যদি পরবর্তীতে ধরেন 5 মাস পরে বা 1 বছর পরে গিয়ে এটা কোনো একটা জার্নালে পাবলিশ হলো, তখন ওই পাবলিশড ভার্সনের লিংক সেটা কিন্তু এখানে নিচে দিয়ে দেবে। এই অটোমেটিক্যালি এরা দিয়ে দেবে, এটা আপনাকে কিছু করতে হবে না, ওরাই ডিটেক্ট করে ওরা দিয়ে দেবে। অর্থাৎ আপনার প্রিপ্রিন্টের রেকর্ডটাও থাকলো, এবং পরে যখন এটা পাবলিশ হবে, তখন ওই পাবলিশড ভার্সনের একটা লিংক এখানে দেয়া থাকবে, বলে দেবে যে এটা দিস প্রিপ্রিন্ট বা দিস রিসার্চ হ্যাজ বিন নাও পাবলিশড ইন দিস জার্নাল, হিয়ার ইজ দ্য লিংক। এরকম একটা, আমি দেখাবো একটু পরে, এরকম একটা ইনফরমেশন এখানে দেয়া থাকবে। এবং মানুষজন তখন বুঝতে পারবে, ও ওকে, এটা হচ্ছে প্রিপ্রিন্ট ভার্সন, এবং পরবর্তীতে ওটা হচ্ছে পাবলিশড ভার্সন অন্য কোনো জার্নালে, সেটা এটা করা যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনার এটা প্রিপ্রিন্ট অবস্থায়ও অন্য কোনো সায়েন্টিস্ট যদি এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে চায়, বা এটাকে বলা হয় সাইটেশন, সাইট করতে চায়, এটা করতে পারবে। এটা কিন্তু অথেন্টিক। মানে এটা পিয়ার রিভিউড জার্নাল বা পিয়ার রিভিউড পেপার না, তারপরেও আপনি যদি মনে করেন যে আমার এই রিসার্চটা, আপনি আপনার যে কাজ করতেছেন সেখানে এটাকে সাইট করবেন বা এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবেন, আপনি যদি মনে করেন যে এই রিসার্চটা যেটা করা হয়েছে এটা ঠিক আছে, এবং কোনো একটা অংশকে আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে চান, আপনি এই পেপারটাকে সাইট করতে পারবেন। ঠিক আছে, তো এটা অ্যালাউ। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো এটা হচ্ছে তো মাত্র পাবলিশ হয়েছে, এখানে কোনো সাইটেশন হয় নাই। আমি আমার এর আগের আরেকটা কাজ দেখাই। তো এটা হচ্ছে ম্যাড আর্কাইভ, যেটা বলছিলাম যে এটা হচ্ছে মেডিকেল, ক্লিনিক্যাল, পাবলিক হেলথ, ক্লিনিক্যাল ট্রায়াল, ওই ধরনের রিসার্চের জন্য। তো এখানে যে পেপারটা দেখতে পাচ্ছেন, এটাও একটা প্রিপ্রিন্ট ভার্সন, যেটা আমরা হচ্ছে কোভিড-19 সময় বাংলাদেশে এই রিসার্চটা করছিলাম। উদ্দেশ্য ছিল হচ্ছে, একদম যখন বাংলাদেশে 2020 সালের মার্চের সম্ভবত 8 তারিখে প্রথম কোভিড কেস ডিটেকশন হয়, তার ঠিক 1 মাসের মধ্যে আমরা একটা সার্ভে করি, বড় ধরনের, প্রায় 3,000 মানুষের থেকে ডাটা কালেকশন করি। করে দেখছি যে আমরা যেটা যাচাই করার চেষ্টা করছি, সেটা হচ্ছে মানুষজনের কোভিডের প্রতি অ্যাটিটিউডটা কেমন, নলেজ কেমন, সেটা তখনকার পার্সপেক্টিভে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে এই তথ্যগুলো জানা। কারণ হচ্ছে আপনি এখন সরকার কি ব্যবস্থা নেবে, বা যে পাবলিক হেলথ পলিসিগুলো কিভাবে ডেভেলপ করা হবে, এটা জানতে হলে আপনার মানুষজন কতটুকু জানে না জানে, এই জিনিসগুলা, এই তথ্যগুলা দরকার। কিন্তু তখন ইমিডিয়েটলি এগুলো অ্যাভেলেবল ছিল না। এখন ধরেন আমি এটা করলাম যে মার্চ মাসে কোভিড প্রথম ডিটেক্টেড হলো 2020 সালে বাংলাদেশে, এপ্রিলে আমরা এই কাজটা করলাম, এবং তার 2 মাসের মধ্যে সম্ভবত জুনে জুনে আমরা এটা ম্যাড আর্কাইভে প্রিপ্রিন্ট হিসেবে পাবলিশ করে দিচ্ছি।
তার মানে আমার আমার যে রেজাল্টটা, আমার যে মেইন ইন্টারপ্রিটেশনটা, রেজাল্টটা, সেটা কিন্তু আমি অলরেডি মানুষজনের জন্য অ্যাভেলেবল করে দিচ্ছি। এখন দেখেন, এখানে দেওয়ার পরে আমরা বিভিন্ন জার্নালে এবার আস্তে আস্তে সাবমিট করতে থাকলাম। দেখেন এখানে লেখা আছে নাও পাবলিশড ইন জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন, অর্থাৎ এটা এটা তো প্রিপ্রিন্ট ভার্সন ম্যাড আর্কাইভে যেটা বললাম। এরপরে এখানে একটা নোট দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে বলা আছে যে এটা এখন এই জার্নালে পাবলিশ হচ্ছে, এই হচ্ছে তার লিঙ্ক। তো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, এটা আমরা এই পেজটা ওপেন হবে। দেখেন এটা হচ্ছে মেইন জার্নাল, পরবর্তীতে যেটা ওখানে গিয়ে পাবলিশ করছে, এবং দেখেন সেটা হচ্ছে ডিসেম্বর মাসে, তাহলে জুন থেকে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষের দিকে চলে গেছে, বা নভেম্বর। তখন আরো কয়েক মাস লাগছে হচ্ছে এটা জার্নালে পাবলিশ হতে। তো এই যে এত গ্যাপ হয়ে গেল, আমি যদি অপেক্ষা করি আমার এই ইনফরমেশন গুলো জানানোর জন্য মানুষজনকে, কখন জার্নালে পাবলিশ হবে একটা পিয়ার রিভিউড জার্নালে, ওই সময় গিয়ে 1 বছর পরে গিয়ে এটার যে ভ্যালু সেটা কিন্তু আর থাকে না তখন, তাই না? এটার ইমিডিয়েটলি যে ভ্যালু, সেটা 1 বছর পরে গিয়ে কিন্তু ওই 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 ইম্পর্টেন্সটা আর নাই। সেজন্য আমরা ডিসাইড করছিলাম যে আমরা এটা ম্যাড আর্কাইভে প্রিপ্রিন্ট হিসেবে দিয়ে দিই, যার দরকার যেখানে দরকার সে এটাকে যেন ইউজ করতে পারে। এবং সেটা ইউজ করছে কিনা, এখন কথা হচ্ছে কেউ ইউজ করছে। এখন আমি জানি না এটা বাংলাদেশে তখন কোভিডে যারা পলিসি ডেভেলপ করছে বা ওরা ইউজ করছে কিনা জানি না, কিন্তু এটা বলতে পারি যে আমাদের ওই ডাটাটা বা ওই পেপারটা তখন এই যে 44টা অন্যান্য পেপারে সাইট করা হয়েছে। মানে হচ্ছে অন্যান্য সায়েন্টিস্টরা কোভিড রিলেটেড যে কাজগুলো হচ্ছে সেখানে 44টা অন্তত আলাদা গবেষণাপত্রে আমাদের এই পেপারটার কে সামহাও ওখানে উল্লেখ করা হয়েছে। তো এবং এটা হচ্ছে সেই প্রিপ্রিন্টে, কিন্তু ম্যাড আর্কাইভ প্রিপ্রিন্টার, নট দ্য জার্নাল ওয়ান। প্রিপ্রিন্টটা ইমিডিয়েটলি, কারণ এটা আমি বললাম যে এটা ওই মুহূর্তে ওই সময়ের জন্য খুবই প্রয়োজন ছিল এই তথ্যগুলো, আমি জার্নালের জন্য অপেক্ষা করতে পারতেছি না। তো তখন ওনারা ওই ম্যাড আর্কাইভে যে প্রিপ্রিন্ট সেটাকেই সাইট করছে 44 বার। কিন্তু এটা টোটাল সাইটেশন হচ্ছে মনে হয় 50 বা কত। টোটাল বলতে আমি বলতে চাচ্ছি যে ম্যাড আর্কাইভের প্রিপ্রিন্ট ভার্সন এবং জার্নালে যেটা পাবলিশ হয়েছে সেই ভার্সনটা দুইটা মিলে হচ্ছে 50 বা 51 এরকম। অর্থাৎ মাত্র 5টা বা 6টা 6টা পেপার হচ্ছে এখান থেকে সাইট করা হয়েছে। কারণ এই যে বললাম অনেক সময় পার হয়ে গেছে, তখন ওইটার সেই রেলিভেন্স বা সেই ইম্পর্টেন্সটা কিন্তু আর নাই। তো এটা আমি এক্সাম্পল দিলাম যে আপনার যদি মনে হয় যে আপনার এটা পাবলিশ, এই তথ্যটা জানানোটা খুবই গুরুত্বপূর্ণ, তখন এই প্রিপ্রিন্ট সার্ভারগুলো খুবই খুবই হ্যান্ডি, বিশেষ করে এই ধরনের ক্রিটিক্যাল সময়ে। আচ্ছা, এবং এটা আপনাকে এটা সাইট করতে পারবে, এবং এটা ইটস এ ক্রেডিট যে আপনার প্রিপ্রিন্ট হিসেবেও যদি এটা সাইট করে, ইটস এ ক্রেডিট। আপনি আপনি এটা সিভিতে যোগ করতে পারবেন, এবং আপনার যে সিভি সেখানে যে অনেকে সাইটেশন বলে যে আমার এত সাইটেশন, এটা কিন্তু ওখানে আপনার এটা কাউন্ট করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে আহ, আমি মনে হয় পুরা জিনিসটা আমি যা বলতে চাচ্ছিলাম যে প্রিপ্রিন্ট নিয়ে সেটা কভার করতে পারছি। আহ, খুব সম্ভবত কোনো কিছু মিস করে নাই। তারপরে যদি আপনাদের এটা সম্পর্কে আর কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন বা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব যে এটা সম্পর্কে উত্তর দিতে। আমি যদি একটু সামারি করি, প্রিপ্রিন্ট হচ্ছে জার্নাল থেকে ডিফারেন্ট। জার্নালে আপনার পিয়ার রিভিউ হবে, প্রিপ্রিন্টে পিয়ার রিভিউ হবে না। এটা একটা স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে জাস্ট অল্প সময়ে স্ক্রিনিং এর মাধ্যমে এটা পাবলিশ করবে। কেন করবেন? আপনি যদি এটা অথরিটি ক্লেম করতে চান দ্রুত, যে আপনি ফার্স্ট করছেন বা আপনি একটা ক্রেডিট নিতে চান, এটা দরকার আছে। 2 নম্বর হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার এই এই রিসার্চটা দ্রুত ডিসেমিনেট করা দরকার, জার্নালের জন্য ওয়েট করা দরকার নাই। জার্নালে যখন পাবলিশ হবে তো হবে, কিন্তু আমি ইমিডিয়েটলি এটা ডিসেমিনেট করতে চাই। 3 নম্বর হচ্ছে আপনি যদি এটা কমিউনিটি ফিডব্যাক নিতে চান, অর্থাৎ পাবলিশ হওয়ার পরে অন্যান্য রিডার, নট পিয়ার রিভিউ, আপনি জেনারেল কমিউনিটি থেকে যদি ফিডব্যাক নিতে চান, অনেক সময় ওনারা এটাতে ফিডব্যাক দিতে পারে যদি ইচ্ছা হয়। 4 নম্বর হচ্ছে এটা অন্যান্য আহ, আম, মানে এটা আপনার সিভিতে অলরেডি কিন্তু এটা আপনি অ্যাডলিস্ট করতে পারবেন, এবং ওখান থেকে যদি সাইটেশন হয় সেটাও কিন্তু কাউন্ট হবে। তো ওভারঅল এটা হচ্ছে আপনার প্রিপ্রিন্টে পাবলিকেশনের সুবিধা। অসুবিধা, অসুবিধা আই থিঙ্ক দের ইজ নাথিং। ঠিক আছে, কোনো অসুবিধা অন্তত আমি আমি জানি না। কারণ এটা বর্তমানে সব জার্নাল, এটা একটা নর্মাল প্রসেস। ঠিক আছে, এটা সব জার্নাল এটা অ্যাকসেপ্ট করে যে প্রিপ্রিন্টে দিছে তো কি হইছে, এটা তো পিয়ার রিভিউড জার্নালে পাবলিশ হয় নাই। তো এটা একটা বরং এটা এটা একটা স্মার্টনেস।
তো আপনি যদি বায়োলজিক্যাল, বায়োমেডিক্যাল বা মেডিকেল হেলথে, মানে মেডিকেল বা হেলথ সায়েন্স রিলেটেড কাজ করেন এবং কোনো একটা গবেষণা করছেন, আপনার যদি মনে হয় যে আপনার এটা ডিসেমিনেট করতে চান ইমিডিয়েটলি, তখন আপনি এটা প্রিপ্রিন্টে দিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে আপনি আস্তে আস্তে জার্নালে সাবমিট করবেন এবং যেখানে পাবলিশ হয় যত সময় লাগে লাগুক। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা উপকারী ছিল। ধন্যবাদ সবাইকে।